প্রমাণ লোপাট করার জন্য চন্দন এবার লুকিয়ে তার আগে স্ত্রীর সাথে দেখা করতে গেলে তাকে ফলো করে সেখানে কমলিনী আর মিটিল গিয়ে হাতে নাতে ধরে ফেললো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও কমলিনীকে তার কাকাবাবু জিজ্ঞাসা করতে থাকে, আচ্ছা বুড়িমা তুই একটা কথা বলতো, তুই যে এই বিয়েটা মানতে পারছিস না সেটা কিন্তু তোর শ্বশুরবাড়ির পরিবার এবং তোর বাপের বাড়ির পরিবার কেউ মেনে নিতে পারছে না। তোর কি মনে হয় সত্যিই কি চন্দন কোনো মিথ্যে কথা বলছে? তখন এই কথা শোনার সাথে সাথে কমলিনী বলতে লাগলো, কাকাবাবু তোমাকে আমি একটা কথা বলে রাখি, শুনো ওই চিঠিটা যতই বলুক না কেন একটা সাংকেতিক চিঠি, আমার কিন্তু তাতে একদম বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে ওই চিঠিটাই সত্যি চিঠি। আর ওই চিঠিটা না আমার হাতে আসার পর থেকে আমি চন্দনকে কিছুতে বিশ্বাস করতে পারছি না। তারপরেও আমি কিভাবে চন্দনের সাথে একসাথে সংসার করব তুমি বলো তো কাকাবাবু। তখনই কাকাবাবু বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছিস বুড়িমা, আমারও কিন্তু ওই চিঠিটা নিয়ে সন্দেহ হচ্ছে, স্পষ্ট সন্দেহ হচ্ছে। তবে এটা তো আর প্রমাণ হতে পারে না, কারণ ও তো এই চিঠিটাকে সাংকেতিক চিঠি হিসাবে সবার সামনে প্রমাণ করে দিয়েছে। তোর কাছে কি এর থেকে কোনো বড় প্রমাণ আছে? কমলিনী তখন বলতে লাগলো, না কাকাবাবু আমার কাছে এর থেকে কোনো বড় প্রমাণ নেই। তখনই মিটিল বলতে লাগলো, তাহলে আন্টি এবার কি করবে তুমি ভেবে নিয়েছো? কমলিনী তখন কান্না করতে থাকে আর বলতে লাগলো, কি করব সেটাই তো আমি বুঝতে পারছি না। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমি না চন্দনের হাতে আমি একটা আংটি দেখতে পেয়েছি। তাহলে আংটিটা কোথা থেকে এলো? ও তো হোমে ছিল, ও হোমে যে টাকাটা পেয়েছে সেই টাকাটা তো তাকে দেওয়া হয়নি, তাহলে এত টাকা সে কোথায় পেলো? এই আংটিটা সে কোথায় গড়িয়েছে? নতুন আংটি, আমার মনে হয় এই আংটিটা সে খুলে রাখতে ভুলে গিয়েছিল। আর এই আংটিটা দেখার পর থেকে আমার সন্দেহটা আরও বেড়ে গিয়েছে। তখন এই কথা শোনার সাথে সাথে কমলিনীর কাকা বলতে লাগলো, শুন বুড়িমা একটা কথা বলে রাখি, চন্দন যদি সত্যি আর একটা সংসার করতো তাহলে ওই সংসারটা ছেড়ে এতদিন পর চলেই বা আসলো কেন? আর সেটাও তো বুঝতে পারছে না 20 বছর পর্যন্ত সে ছিলটা কোথায়। মিটিলও তখন বলতে লাগলো, একটা মানুষ 20 বছর পর্যন্ত ছিলটা কোথায়? কমলিনী তখন বলে উঠে, কাকাবাবু তোমাকে একটা কথা বলে রাখি, হ্যাঁ ও সংসার করেছে কি করে নাই সেটা আমার প্রশ্ন না, কিন্তু ও এতটা বছর কোথায় ছিল, কি করেছিল সেটাই তো আমার জানার প্রশ্ন। আর মেঘালয় তো তেমন একটা বড় শহর না যে ওর প্রতিটা হোমগুলি কিন্তু মিটিল খোঁজ খবর নিয়েছে, এ নামের কোনো লোক সেখানে ছিলও না, ওরা স্পষ্ট জানিয়ে দিয়েছে। তাহলে ও কোথায় ছিল, কি করেছিল সেটাই তো বড় প্রশ্ন। আর যতদিন না পর্যন্ত ওই প্রশ্নটা আমার সামনে ক্লিয়ার হচ্ছে না ততদিন পর্যন্ত কিন্তু আমি কিছুতেই চন্দনকে মেনে নিতে পারবো না। তার থেকে বড় কথা হলো ওর যে চিঠিটা আমি হাতে পেয়েছি তখন থেকে আমার ওকে নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। তাই আমি বলছি কাকাবাবু আমি ওর সাথে কিছুতেই আমি একসাথে সংসার করব না। মিটিল তখন বলতে লাগলো, একদম ঠিক কথা বলছে আন্টি। হ্যাঁ, এতদিন পর্যন্ত একটা মানুষ নিরুদ্দেশ ছিল, হঠাৎ করে ও চলে এসেছে, সেটা তো হতে পারে না। তখন কমলিনীর কাকা বলতে লাগলো, চল বুড়িমা তোকে এবার বাড়িতে পৌঁছে দিই। এই বলে যখন কমলিনীকে নিয়ে বাড়িতে আসে তখনই চন্দন বলতে লাগলো, আরে কোথায় ছিলে, কোথায় ছিলে এতক্ষণ পর্যন্ত, কোথায় ছিলে? দেখো তোমার জন্য আমরা সবাই অপেক্ষা করছি, কোথায় গিয়েছিলে? ঘুরতে গিয়েছিলে? কমলিনী তখন বলতে লাগলো, আমার কাজ ছিল, আমি কাজে গিয়েছিলাম। এই কথা বলতে তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো, প্রতিদিন বাবু তোমার এত কিসের কাজ, কিসের কাজ? এভাবে যদি প্রতিদিন তুমি বেরিয়ে যাও তাহলে কিন্তু আমি তোমাকে এই বাড়িতে আর থাকতে দিতে পারবো না, বুঝতে পারছো? এই কথাটা বলার সাথে সাথে তখনই কমলিনীর কাকাবাবু বলে উঠে, আপনি আপনি কি কথা বলছেন? আপনি থাকতে দেওয়ার কি? আরে যার নিজের কোনো ঠিকানা নেই সে আবার আরেকজনকে কীভাবে থাকতে দেবে? আপনি যে অধিকারে এই বাড়িতে আছেন আমার বুড়িমাও কিন্তু এই অধিকারে এই বাড়িতে আছে। বাড়িটা কিন্তু আইনত নতুনের, আপনারা বলেছিলেন কাগজপত্রগুলি দিয়ে দিবেন, দিয়ে দিয়েছেন। আর এখন যদি নতুন যদি সেইবার এটা যদি নিজের বলে তাহলে তো এই কথা বলতে তখনই চন্দন বলে উঠে, ছি 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 তোমরা এসব কি বলছো নতুনকে নিয়ে? আমি নতুনকে নিয়ে বেশ ভালো জানি, নতুন আমার খুব ভালো বন্ধু। ও যেহেতু মাকে এই বাড়িটা দিয়ে দিয়েছে ও কিছুতে এই বাড়িটা আর ফিরিয়ে নেবে না। আর তোমরা এসব কী ধরনের কথা বলছো? আচ্ছা কমু তুমি বলো তো, তুমি কি কাজের সন্ধানে গিয়েছিলে? তুমি কেন কাজ খুঁজছো? আরে আমি আছি তো, আমি একটা না একটা কাজের ব্যবস্থা করে নেব, তুমি এত চিন্তা করো না তো। এ কথা বলতে তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, না রোজ রোজ এইভাবে তুমি তো বেরোতে পারবে না। বর্ষা তখন বলতে লাগলো, হ্যাঁ মামুনি তুমি প্রতিদিন এইভাবে বেরিয়ে যাবে, এরকম যদি আমি প্রতিদিন বেরিয়ে যাই তাহলে তুমি কি মেনে নেবে? এ কথা বলতে কমলিনী তখন বলে উঠে, না বর্ষা তুমি বেরোবে এ কথাটার অর্থ কি?
আর তোমার যদি সত্যি কোনো কাজ থাকে তুমি বেরোতে পারবে, আর সেটা আমি বাধা দেওয়ার কি? ঠাকুর না করুক তোমার যেন এরকম পরিস্থিতি না আসে। তখন এই কথা বলতে কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, শুনো বৌমা, আমি তোমাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, তুমি কিন্তু এই বাড়ি থেকে রোজ রোজ এইভাবে বেরোতে পারবে না। কমলিনী তখন বলতে লাগলো, না আপনি তো আমাকে আটকাতে পারেন না, আমাকে বেরোতে হবে, আমার কাজগুলি আমাকে কমপ্লিট করতে হবে, আমাকে বেরোতে হবে। আপনি যদি বাধা দেন তাহলে আমি আমার বাপের বাড়িতে চলে যাই, সেখানে গিয়ে আমি আমার কাজগুলি করব, কিন্তু আমাকে বেরোতে হবে। তখন কমলিনীর স্বামী বলতে লাগলো, শুনো কমু, তুমি কেন এইভাবে কাজ নিয়ে চিন্তিত হয়ে আছো? আমি তো নতুনকে বলেছি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছি, আমি দেখবে খুব তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা করতে পারবো। বুবলাই তখন বলতে লাগলো, না বাবা, তুমি কিছুতে নতুন কাকুর থেকে এভাবে কাজ চেয়ে বেরাবে না। আমি বড় হয়েছি তো, আমি 2-3 জায়গায় ইন্টারভিউ দিয়ে দিয়েছি, নিশ্চয়ই আমার একটা চাকরি হয়ে যাবে। আর আমার চাকরি হয়ে গেলে তোমার কাজ করার কি দরকার? তুমি তো অনেক খেটেছো, অনেক খেটেছো তুমি, এবার তুমি একটু বিশ্রাম করবে, আমি তোমাকে ইনকাম করে খাওয়াবো। আর মা, তোমাকে একটা কথা বলে রাখি, তুমি কেন কাজের খোঁজে বাড়ি থেকে বেরোচ্ছ? বাবা তো ফিরে এসেছে, তাহলে তোমার এত কিসের কাজ? তখন এই কথা শুনে কমলিনী বলতে লাগলো, হ্যাঁ আমার কাজ আছে, আমি বেরোচ্ছি। তখন বুবলাই বলতে লাগলো, শুনো, তুমি আমাদের বাবাকে মেনে নিতে পারো আর না পারো, কিন্তু আমাদের বাবাকে না আমি মাথায় করে রাখবো, আমি আমার বাবাকে কিছুতেই কাজ করতে দেব না। মিটিল তখন বলে উঠে, শুনো বুবলাই দা, হ্যাঁ তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কে তোমাকে নিষেধ করছে? তুমি তোমার বাবাকে মাথায় করে রাখো বা আরও যা ইচ্ছা তাই করো, কিন্তু তোমার মা যে তোমার বাবাকে মাথায় করে রাখবে তার তার তো কোনো কথা নেই, আর সেটা তুমিও তো সিদ্ধান্ত করতে পারো না, এটা একান্তই আন্টির ব্যক্তিগত ব্যাপার। এই কথা বলতেই তখন চন্দন বলে উঠে, বুবলাই তুই না একটা এমন বউ ঠিক করেছিস যে বউ তার শ্বশুরের মুখের উপরও কিন্তু সত্যিটা বলতে একদম চিন্তা করে না। ভালো ভালো ভালো, এটাই কিন্তু ভালো। তখন কমলিনীর কাকাবাবু বলতে লাগলো, শুনো, আমি তোমাদেরকে স্পষ্ট করে একটা কথা বলে রাখি, আমার বুড়িমা যে কাজটা করতে চাইছে সে কাজটা ওকে করতে দাও না, তাতে তোমাদের অসুবিধাটা কোথায়? কেন তোমরা এমন করছো? বাবিন তখন বলতে লাগলো, মা তুমি কি কাজে যাচ্ছ সেটাই তো আমাদেরকে স্পষ্ট করে বলছো না। মিটি তখন বলে উঠে, মা তুমি আমাদেরকে বলো না তোমার কি এমন কাজ? তখনই কমলিনী বলতে লাগলো, আমার অনেক কাজ আছে, তবে আমি যত তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে পারবো না ততই সমস্ত সম্পর্কগুলি আমার থেকে শেষ হয়ে যাবে। এই কথা বলতে কুচি তখন বলতে লাগলো, কি বলতে চাইছো বৌদি ভাই, তুমি কি বলতে চাইছো সমস্ত সম্পর্কগুলি শেষ হয়ে যাবে? তার মানে কি? তখন কমলিনী বলতে লাগলো, যেমন তোমার দাদার সাথে যদি আমার ডিভোর্সটা হয়ে যায় তাহলে তোমার মায়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, আর তোমার মাও আমাকে নিয়ে এইভাবে আর কথা বলতে পারবে না, বা আমিও তোমার মাকে আর কোনো কথা বলতে পারবো না। এইভাবে প্রত্যেকটা সম্পর্কর কথাই আমি বলছি, তাই আমি চাইছি আমি খুব তাড়াতাড়ি সমস্ত সম্পর্কগুলি শেষ করে দিতে। এই কথা বলতে তো চন্দন তখন অবাক হয়ে যায়, আর তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো, শুনো বৌমা, আমি কিন্তু তোমাকে আবারও শেষবারের মতো বলছি, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করে দিয়েছো। তখন মাসিমা বলে উঠে, শোনো বৌমা, আমাদের চন্দনের মতো ছেলে পেলে না মাথায় করে রাখা উচিত। তুমি কোথায় আমাদের ছেলেটাকে ভালোভাবে রাখবে, আর তুমি আমাদের ছেলেটার পিছনে কিভাবে লাগবে সেটা নিয়ে ব্যস্ত আছো। তখনই কমলিনী বলতে লাগলো, শুনুন মাসিমা, আমি কি করব না করব সেটা কিন্তু আপনারা সিদ্ধান্ত করতে পারেন না, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর আপনাদের ছেলে ছেলে আমার সাথে কি কি করেছে সেটা আপনারা একবারও ভেবে দেখবেন না? সবসময় আপনারা কেবল আমার দিকে আঙুলটা তুলছেন, ব্যাপারটা কি বলুন তো? চন্দন তখন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে কমু, এ নিয়ে আর বাড়াবাড়ি করতে হবে না, তুমি এ নিয়ে আর একটা কথাও বলো না, ঠিক আছে? তুমি কাজে যেতে চাইছো তো তুমি কাজে যাও, তুমি তোমাকে আর কেউ বাধা দেবে না। তখনই কমলিনী হঠাৎ করে বলে উঠে, আচ্ছা চন্দন, তোমাকে একটা কথা বলি, তোমার হাতে যে আংটিটা, এই আংটিটা কোথা থেকে আসলো? এটা কখন গড়িয়েছো বলো তো? তখনই চন্দন ভয় পেয়ে যাওয়ার বলতে লাগলো, আংটি? ও, বর্ষাও তখন ভয় পেয়ে যায়। চন্দন তখন কি বলবে কিছু বুঝতে পারছে না, চন্দন তখন মিথ্যে কথা বলে, আর তখন বলতে লাগলো, এই আংটিটা সে নাকি পেয়েছে। আর তখনই আবারও সন্দেহ হয় কমলিনীর, আর এদিকে চন্দন তখন মনে মনে বলতে লাগলো, না, কমল যেইভাবে আমার পিছনে লেগেছে, আমাকে আগে থেকে সাবধান আরও হওয়া দরকার ছিল, আমার সমস্ত প্রমাণগুলি লুকিয়ে ফেলা দরকার ছিল। না, আমাকে একবার সেই জায়গা যেতে হবে আর সমস্ত প্রমাণগুলি আমাকে লোপাট করে আসতে হবে। আর এইদিকে কমলিনী মনে মনে বলতে থাকলো, কি ভেবেছো তুমি আমার কাছ থেকে সবটা লুকিয়ে পালিয়ে বেড়াতে পারবে? তোমার সত্যিটা আমি সবার সামনে একদিন না একদিন বের করে আনবো। তো বন্ধুরা, কেমন লেগেছে?